হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড, প্রত্যেককে ওয়েলকাম ডাব্লিউবিসিএস প্রো লাইভে। আমরা যেভাবে যারা একদম শুরু করছিলে ডাব্লিউবিসিএস চর্চা, তার প্রতিটি বিষয় যেমন ধরে ধরে সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ টপিক ধরে করে করছিলাম, তারই আজকের পরবর্তী ক্লাস সংবিধানের। যারা সবে সবে ডাব্লিউবিসিএস এর জন্য চর্চা শুরু করছো, তাদের জন্যই কিন্তু একদম ভিন্ন আঙ্গিকে ডাব্লিউবিসিএস এর মতো করেই পড়াশোনা করার চেষ্টা করা হচ্ছে, যে কীভাবে ভাবতে হয়, দেখতে হয়। কারণ অনেকেরই এরকম আছে যে স্যার কনস্টিটিউশন তো কোনোদিন আগে পড়িনি, ওই বই পড়লে বড্ড খটোমটো লাগে। সেই নিরিখেই কিন্তু যদি তোমরা ক্লাসগুলোকে প্লেলিস্ট ধরে ধরে কনসেপ্ট ওয়াইজ এগিয়ে চলো, তাহলে ডাব্লিউবিসিএস কী করে পড়তে হয় বা ভাবতে হয় বা তারপরে কী করে প্র্যাকটিস করতে হয়, এই জায়গায় তোমরা অটোমেটিক্যালি চলে আসবে। কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের সেশন, যেখানে কনস্টিটিউশনের সংবিধান তো আমরা পড়বই ভারতবর্ষের, কারণ আমরা সরকারি আমলা হব, সরকারের সেনাপতি হব, সরকারের হয়ে দেশকালকে পরিচালনা করব, জনগণের সেবা করব। কিন্তু সেই সংবিধানের বিশেষ বৈশিষ্ট্যগুলো কি না জানলে সংবিধানকে পড়ার জন্য মজা পাবো কোত্থেকে। তো আজকের টপিক হচ্ছে ভারতবর্ষের সংবিধানের বৈশিষ্ট্য, স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কি স্যার গল্প? দেখো, পৃথিবীর ইতিহাসে সংবিধানের কনসেপ্ট, একটা আইনের বই থাকতে হবে, এই কনসেপ্টটা প্রথম নিয়ে আসছে কিন্তু আমেরিকা। তার আগে তথাকথিতভাবে যে দেশের বা যে রাষ্ট্রের রাজা, বাদশাহ, শাসকরা মূলত তাদের মন মর্জি মতো একটা করে দস্তাবেজ দিয়ে দিত, চালাও এরমভাবে দেশ চলো, অর্থাৎ নিয়ম নীতি, প্রথা, রীতিনীতি এরমভাবে চলেছে। প্রাচীন গ্রীসে দ্য প্রিন্স, ওইখানে ম্যাকিয়াভেলি কিছু নিয়ম নীতি করে গেছেন যে দেশকে যদি কোনো শাসক এরকমভাবে শাসন করেন, তাহলে দেশের রাজনৈতিক অবস্থা এবং দেশের অন্তর্বর্তী বা বৈদেশিক সমস্ত রকম অবস্থা ঠিকঠাক থাকবে, দেশ অচল হবে না। একই রকম অনেকটা কনসেপ্ট আমাদের দেশের জন্য, ভারতবর্ষের জন্য অনেককাল আগে একজন করেছিলেন। তিনি হচ্ছেন কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত, বিষ্ণু শর্মা, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। আসলে উনি একজন নয়, এক একজন, সবটা মিলিয়ে যে বইটা আসে সেটা হচ্ছে অর্থশাস্ত্র। নামটা অর্থশাস্ত্র ঠিকই, কারণ কোনো দেশকে পরিচালনা করার জন্য টাকা পয়সার দরকার আছেই, কোনো একটা সিস্টেমকে এনে করার জন্য তো ফান্ড লাগবেই। কিন্তু সেই দেশের শাসক কোন কোন নিয়ম নীতি মেনে দেশ চালাবেন, তারও কিন্তু যথেষ্ট রকমভাবে সেখানে গাইডেন্স দেয়া ছিল। কিন্তু ভারতবর্ষ তারপরও বিভিন্ন শক্তি ভারতবর্ষকে শাসন করেছে, ভারতবর্ষের লোকজন শাসিত হয়েছে, কখনো ভালো সরকার এসছে, কখনো ভালো সরকার আসেনি। কিন্তু তথাকথিতভাবে আফটার 1947 আমরা যে স্বাধীন ভারতবর্ষকে পেয়েছি, সেই স্বাধীন ভারতবর্ষ কিন্তু যে নিয়মনীতি মেনে দেশ চলছে, যে সিস্টেমে চলছে, সেটা ভারতবর্ষের সংবিধান মেনে। এবং তার ইতিহাস আমরা আগের ক্লাসগুলোতে দেখে নিয়েছি। আমরা এই ভারতবর্ষের সংবিধান কেন অন্য দেশগুলোর তুলনায় একদম সম্পূর্ণ ভিন্ন ধারার, কেন ডাইনামিক, কেন এর মধ্যে সিস্টেমের মধ্যে বেশ কিছু গলদ দেখতে পাই, সেটা কি সিস্টেমের দোষ, নাকি সিস্টেমে থাকা লোকগুলোর দোষ, নাকি এই সংবিধানটা সত্যিই অনন্য? তার বৈশিষ্ট্য যদি একবার আমরা পুঙ্খানুপুঙ্খ করে দেখি, তাহলে সেগুলো কিন্তু বুঝতে পারবো। কি বুঝতে পারবো? দেখো, ভারতবর্ষের সংবিধান সবচেয়ে বড় সংবিধান, লেন্দিয়েস্ট, সবচেয়ে লম্বাই দীর্ঘতম সংবিধান, অর্থাৎ এখনো এর কাজকর্ম চলছে। সংবিধান বানিয়েছেন আমরা জানি যে গণপরিষদ তার কাজ তৈরি করেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে, জীবনযাপনের সঙ্গে সঙ্গে সমাজ ব্যবস্থা, সভ্যতা যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই নিরিখে সংবিধানও কিন্তু নিজেকে আপডেট দাঁড়িয়ে রাখছে। আমরা সাধারণ মানুষরা সরকারকে তৈরি করছি ভোটের মাধ্যমে, ডিরেক্ট অর ইনডিরেক্টভাবে আমরা ভোট দিয়ে থাকি। সেই লোকগুলো আইনসভায় যায় এবং তারা দেশকালকে পরিচালনা করার জন্য নিয়মনীতি তৈরি করেন। কখনো কখনো সেই নিয়মনীতি যদি পুরনো কোনো নিয়ম বদলানোর দরকার হয়, তাহলে বদলান, অর্থাৎ সংশোধনের কাজ হয়। তার মানে বলা যেতে পারে ভারতবর্ষের সংবিধান যে আইনের বইটি, এটা কোনো রকম একটা পাণ্ডুলিপি, একবার লেখা হয়ে গেছে, তারপরে আর কোনো প্রাণ নেই, শুধু তাকে অন্ধের বক্তব্য করে মেনে নিচ্ছি, তা কিন্তু নয়। এটা একটা লিভিং বুক, জল জ্যান্ত বই,
যে এখনো কিন্তু তার কাজ চলছেই। তো ন্যাচারালি ভারতের সংবিধান বড় হতে চলেছে। আগের থেকে যেমন কোষ বাড়ে তেমনভাবেও কিন্তু সংবিধান আকারে বাড়ছে। আবার সংবিধান যখন তৈরি করা হচ্ছিল, তোমরা যদি আগের প্লেলিস্ট দেখে নাও, তাহলে এই যে বিভিন্ন রকম পর্যায়ক্রম ব্যাকগ্রাউন্ডের গল্পগুলো আমরা দেখেছিলাম, সারা পৃথিবীর বিভিন্ন দেশের মূল যেগুলো বেস্ট বৈশিষ্ট্য, সেগুলোকে কোথাও না কোথাও আমাদের দেশের মধ্যে ইনক্লুড করা হয়েছিল। এবং তার প্রধান যে কষের উকা, ভারতবর্ষের সংবিধানের প্রধান যে শিরদাঁড়া যাকে বলা যেতে পারে, সেটা ব্রিটিশদের একটা আইন ছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এবং সেই আইনটা ইটসেলফ এতটাই বড় ছিল এবং তার মধ্যে অনেক কিছু আরও অ্যাড অন করা হয়েছে যে এটা আকারে বড় হয়ে গেছে। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সংবিধান, লিখিত সংবিধান আমাদের দেশের সংবিধান। এবং এটা নির্দিষ্ট একটা বডি লেখালেখি করছে, যেমন যাকে আমরা বলছি গণপরিষদ, সংবিধান সভা, তারা তৈরি করছে। এবং পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান থেকে তারা বিভিন্ন জিনিসকে পর্যায়ক্রমে পর্যবেক্ষণ করতে করে বেশ কিছু জিনিসকে ইনক্লুড করে এক জায়গায় সুন্দর ভেবে, যেমন চুলের বিনুনি হয়, যেমন শেকলের একটা গাঁট থাকে, একে অপরের সঙ্গে সম্পর্কিত করে একটা বিউটিফুল অর্গানাইজেশন করছে। একটা কতগুলো আইনের যে দর্শন রয়েছে সেগুলোকে এক জায়গায় জড়ো হচ্ছে, যে শেকল কোনো রকমভাবে ভাঙা সম্ভব নয়। আমরা হাল ফিলে দেখতে পাই বিভিন্ন দেশে সাম্প্রতিক কালেও কিন্তু অনেক অস্থিরতা এসছে। কোনো দেশে যারা শক্তিশালী জায়গায় ক্ষমতায় যায়, যারা ক্ষমতায় আসে, তারা ক্ষমতা পাওয়ার পর তাদের স্বর পাল্টে যায়। এটা পৃথিবীর ইতিহাসে আগেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। কারণ ক্ষমতার একটি আলাদা স্বর থাকে। তাই তারা ক্ষমতাকে অপব্যবহার করার চেষ্টা করে, দুর্বলদের উপর অত্যাচার করে, কখনো কখনো অতিমাত্রায় তারা করাপশন করে। সাম্প্রতিক কালে আমরা দেখেছি আমাদের প্রতিবেশী বেশ কিছু দেশের মধ্যেই কিন্তু সেই সমস্যা হয়েছে। কোথাও বাংলাদেশে হয়েছে, কোথাও শ্রীলঙ্কায় হয়েছে, কোথাও এখন বর্তমানে নেপালে হচ্ছে। কিন্তু সে দেশে কিন্তু যে জনরোষ দেখা দিচ্ছে, কোথাও না কোথাও আমাদের দেশের মধ্যেও কিন্তু এই ধরনের যে সমস্যা, সেটা তোমরাও জানো, আমরাও জানি যে এই সমস্যাগুলো আছে, একেবারে নেই তাও নয়। আমরা বলতে চাইছি দুর্নীতি, করাপশন, ক্ষমতার অপব্যবহার, এগুলো কি একেবারেই নেই? আছে। তো তা সত্ত্বেও দেশটা এগিয়ে যাচ্ছে কি করে? শুধুমাত্র চোখ কান বন্ধ করে রয়েছি বলে তাই নাগরিকরা? না, আমাদের সংবিধানের মধ্যে বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। এই দেশ কোনো রকমভাবে অস্থির অবস্থায় যাবে না, কারণ আমরাই দেশের মূল চাবিকাঠি, আমরাই দেশের মূল শক্তি। আমরা আরও যখন এইগুলোকে টপিক ওয়াইজ এগোবো তখন আরও ব্যাপারগুলো খুলতাই হবে। তাই সঙ্গে সঙ্গে প্রতিটা ক্লাস মন দিয়ে দেখো, এবং অবশ্যই যারা যারা নতুন তারা অবশ্যই কিন্তু প্লে লিস্টটা বাবা ফলো রেখো। এবং নতুন হয়ে থাকলে দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে ক্লাসের পর নোট দেওয়া হয়, অবশ্যই সেই জায়গাগুলো কিন্তু সঙ্গে থেকো। যাই হোক, চলে আসো টপিকে। অর্থাৎ ভারতবর্ষের সংবিধানের বেশ কিছু প্রভিশনস রয়েছে, প্রতিবিধান ভালো বাংলায় বললে। অনেক সময় অনেক বাংলা কঠিন হয়ে যায়, তাই চেষ্টা করো ইংরেজি টার্মগুলোকে, যারা যারা বাংলা মিডিয়াম থেকে আসছো, ডাব্লিউবিসির জন্য স্বপ্ন দেখছো, সিভিল সার্ভিসের জন্য স্বপ্ন দেখছো, তারা এগুলোর সাথে আস্তে আস্তে একাবস্থান যেতে হয়ে যেতে পারো, তার চেষ্টা করো। পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান থেকে বেশ কিছু জিনিসকে এর মধ্যে নেওয়া হয়েছে, বড় করা হয়েছে, এবং বেশ কিছু জিনিস সক্রিয়ভাবেই আমরা নিজেদের মাথা থেকেই বার করেছি, যেটা একদম ইউনিক ফিচার, আমাদের দেশেরই বৈশিষ্ট্য, নতুন রূপ ধারণ করে। আমাদের দেশে সংবিধানে একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমাদের দেশের প্রিএম্বল আছে, প্রস্তাবনা। যে কোনো বই বা যে কোনো লেখার বা যে কোনো ম্যাগাজিনের দেওয়ার শুরুতে একটা ভূমিকা থাকে। অনেকেই ভূমিকা পড়ে না, কিন্তু যারা রেগুলার বইয়ের পাঠক, যারা বই চর্চা করে, তাদের কাছে এই ভূমিকাটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। তোমরা যারা বই কিনতে যাও, তারা নিশ্চয়ই বইটার প্রতিটা পৃষ্ঠায় তো দেখে দেখে বইটাকে মেপে নিয়ে বই কিনতে পারবে না। তোমরা কি দেখো? তোমরা সূচিপত্র দেখো, কন্টেন্টে কি কি জিনিস আছে, দেখে ভাল লাগলে বইটি কেনো অথবা বই এনো না, প্রাথমিক একটা ধারণা পাওয়া যায়। ঠিক একই রকমভাবে কোনো বইয়ের মূল যে বিষয়বস্তু, মূল যে দর্শন, সেটা কিন্তু তার ভূমিকার মধ্যেই লেখক লিখে রাখেন। ভারতবর্ষের সংবিধান যারা বানিয়েছিলেন, যে গণপরিষদের লোকজন সংবিধান বানিয়েছিলেন, যে সংবিধান সভা সংবিধানকে তৈরি করছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বাধীনতার পরবর্তীকালে, সেই সংবিধানের কোন কোন আদর্শ মেনে আমরা দেশকে চালাবো, আমরা ভারতবাসী
আমরা তো এক একজন তো ঘোড়া, কিন্তু ঘোড়ার তো একটা লাগাম দরকার, নাহলে ঘোড়া ছুটবে কোথায়, না তো দিশাহারা হয়ে যাবে, সে তো এগোতে পারবে না। তাই ঘোড়ার লাগাম দেওয়ার জন্য তাকে তো একটা চালকা শক্তি থাকতে হবে। সেই চালিকা শক্তির যে মূল আদর্শ, সেটাই প্রিয়াম্বেলে দেয়া আছে, অর্থাৎ আইডিয়ালস এবং অবজেক্টিভস, দেশের উদ্দেশ্য কি, কেন এই দেশে মানুষজন থাকবে, কেন দেশের মধ্যে এই এই এত বৈচিত্র্য, এত রঙ্গ, এত এত মজা, এত সুব্যবস্থা কি কি আছে, বা কি জিনিস মেনটেন করে আমরা দেশকে জীবনযাপন করব এই দেশে থেকে, দেশের নাগরিক হই, এই বিষয়বস্তু প্রিয়াম্বেলে আছে। মেজর চেঞ্জেস ভায়া 7th, 42nd, 44th, 73rd, 74th, 97th, 101st অ্যান্ড আদার্স, আরও এগুলো তো অল্প অল্প কতগুলো অ্যামেন্ডমেন্টসের নাম দেওয়া আছে। বেশ কিছু, এই যে একটু আগে বললাম যে সংবিধান হচ্ছে লিভিং বুক, একটা জলজ্যান্ত বই, যেটা এখনো বেঁচে রয়েছে, কারণ প্রতিনিয়ত যাদেরকে আমরা চুজ করছি, আইন সবাই পাঠাচ্ছি, তারা নানা রকম যে আইন নিয়ে কাজকর্ম করছে, রীতিনীতি করছে, তার মাধ্যমে যদি কোনো সময় মনে হয় যে পরিবর্তনের দরকার আছে সমাজ পাল্টানোর তাগিদে, সেই নিরিখে যে যে সংশোধনগুলো হচ্ছে সংবিধানে, সেইগুলো কোথাও না কোথাও ভারতবর্ষের সংবিধানকে কোথাও না কোথাও কিন্তু একদম অন্য রকমভাবে জীবন দান করছে। ঠিক আছে, ধরো তুমি দুম করে জিমে গেলে, দেখা গেল 2 বছর পর তুমি এমন সুন্দর জিম করে তোমার বডিটাকে তৈরি করেছো যে তোমাকে আগের যে পার্সোনালিটি তার থেকে পরের পার্সোনালিটি দেখতে পুরো ভিন্ন ধারার হবে। তো এরকম বেশ কিছু অ্যামেন্ডমেন্টস রয়েছে, সংশোধনী রয়েছে, যেগুলো সংবিধানের মান উন্নয়ন করেছে সমাজ ব্যবস্থার সঙ্গে সঙ্গে। তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট, 42তম সংশোধন। এর মধ্যে বেশ কিছু জিনিস ইনক্লুড করা হয়েছে ভারতবর্ষের সংবিধানে, যেটা আগে ছিল না, যার জন্য এই 42তম সংশোধনকে বলা হয় মিনি কনস্টিটিউশন। এত কিছু বৈশিষ্ট্যের এই সংবিধান সংশোধনের মাধ্যমেই ইনক্লুড করা হয়েছিল, যার জন্য এই অ্যামেন্ডমেন্টকে বলা হয় কি, ভারতবর্ষের সংবিধানের ক্ষুদ্র সংস্কার। কেশবানন্দ ভারতী কেস, এটা একটা ইম্পর্টেন্ট কেস। আমরা জানি ভারতবর্ষের সংবিধানের রক্ষক কে? রাজনৈতিক ব্যক্তিত্ব না, কারণ তারা যদি বাই চান্স পরের বার ভোট না পান, ক্ষমতা তারা থাকবেন না। পাবলিক, তারা তো সবসময় তারা যে ঠিকঠাক লোককেই চুজ করবে, তাও অনেক সময় নাও হতে পারে। কিন্তু সংবিধানের যে মূল কশেরুকা, সংবিধানের যে মূল ভাবধারা, সংবিধানের যে মূল আদর্শ, তাকে পর্যবেক্ষণ করবে, কাটাছেড়া করবে, তাকে গাইডলাইন দেবে, সেই রক্ষকের ভূমিকা পালন করবে কে? ইন্ডিয়ান জুডিশিয়ারি, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সবথেকে প্রথম সর্বোচ্চ আদালত। সেই আদালতে বিভিন্ন সময় বিভিন্ন যে কেসগুলো ওঠে, তার নিরিখে বিভিন্ন ভারতবর্ষের সংবিধানের যে মূল ভাবধারা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে পর্যবেক্ষণ করা হয়। এই রকমই পর্যবেক্ষণের একটি উল্লেখযোগ্য মামলা, সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী কেস। পরবর্তীকালে যখন টপিক ওয়াইজ এগোনো হবে, তখন তো বিভিন্ন ক্ষেত্রে এই কেসটির নাম পাবো, এবং আমরা পৃথকভাবেই একদম লিস্ট ধরে ধরে আমরা সেগুলো রেডি করে দেবো, যে ইম্পর্টেন্ট কেস স্টাডিগুলো কী কী। যাই হোক, তো এই কেশবানন্দ ভারতী কেসে কিন্তু একটা বৈশিষ্ট্য উল্লেখ করে সেখানে বলে দেওয়া হয়েছিল বা পর্যবেক্ষণ করেছিলেন মাননীয় আদালত, যে ভারতবর্ষের সংবিধানের যে মূল ভাবধারা রয়েছে, যে কোনো আইনের একটা মূল ভাবধারা থাকে, এটাকে বলা হয় বেসিক স্ট্রাকচার অফ ডকট্রিন। সেটা কোনো রকমভাবেই কিন্তু ভাঙা যাবে না, যত পাওয়ারফুল লোকই তুমি হয়ে যাও না কেন। প্রচুর লোকজন সমর্থন করে দিচ্ছে কোনো একটা পার্টিকে, সে ক্ষমতা চলে আসছে এবং সে এককভাবে পুরো পাল্টে দিচ্ছে, এটা কোনোদিনই হবে না। কেউ না কেউ চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য বসে রয়েছে। সুতরাং সেই জিনিসগুলো বলে দিয়েছে যে সংবিধানকে যদি সংশোধন করতেও হয়, চেষ্টা করতে হবে, চেষ্টা না করতেই হবে, যে বেসিক স্ট্রাকচার অফ ডকট্রিন এখানে কোনো রকমভাবে হাত দেওয়া যাবে না। এটার ইম্পর্টেন্ট ভার্ডিক্ট, ইম্পর্টেন্ট রায় এবং ইম্পর্টেন্ট পর্যবেক্ষণ। তো এই রকম বিভিন্ন বিষয়বস্তুগুলো ভারতবর্ষের সংবিধানের মূল বিষয়বস্তুর মধ্যে পড়ছে। আমরা যদি এক এক করে এগুলোকে অ্যানালিসিস করি, তাহলে এগুলোকে আরও একটু ভালোভাবে বুঝতে পারবো, আরও বেশি করে খুলতে হয় বিষয়গুলো। চলো, যারা সিনসিয়ার স্টুডেন্ট, আমার দরকার সিনসিয়ার অ্যাসপিরেন্ট। অ্যাসপিরেন্ট মানে যারা অ্যাসপায়ার করছে যে না আমাকে সিভিল সার্ভিস হতেই হবে, তারা এই প্যাঁচগুলোকে বুঝে নাও, যে কীভাবে ভাবতে হয় বা কেন এগুলো রয়েছে। এক একটা চুলের বিননির যে শেকলগুলো রয়েছে, সেগুলোর গাঁটগুলোকে বোঝো যে কার সাথে কোনটা সম্পর্কিত। চলো, তাহলে প্রথম বৈশিষ্ট্য কি বললাম? নাম্বার 1 বৈশিষ্ট্য বলেছিলাম যে ভারতবর্ষের সংবিধান হচ্ছে লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন, লিখিত সংবিধান এবং সর্বদীর্ঘ
দীর্ঘতম। কারণ ভারতের সংবিধানে এখনই প্রায় 470-এর বেশি ধারা রয়েছে, আর্টিকেল রয়েছে, এবং ভারতের সংবিধান বর্তমানে 25টি অংশে বিভক্ত, 25 পার্টস রয়েছে, এবং 12খানা শিডিউলে বিভক্ত 2025 সালের হিসাব অনুযায়ী, এবছরের হিসাব অনুযায়ী। তাহলে পরবর্তীকালে যদি ভাঙে বাড়ে তাহলে সেগুলো আরও রকমভাবে বৈশিষ্ট্য দেবে। ভারতের সংবিধান মূলত কম্প্রিহেন্সিভ। কম্প্রিহেন্সিভ মানে কি? এই সংবিধানে মূলত দেশ কিভাবে শাসিত হবে, অর্থাৎ গভর্নেন্স কেমন হবে তার গাইডলাইন দেওয়া আছে, এবং তার সঙ্গে সঙ্গে ভারতের যে সরকার, গভর্নেন্সের যে অ্যাডমিন, তিনি তার কি কাজকর্ম রয়েছে, তার যে বিভিন্ন বডি রয়েছে, আর নাগরিকের যে ভূমিকা কি, নাগরিকের অধিকার কি, নাগরিকের বৈশিষ্ট্য যেমন আছে, এবং সেই নাগরিকদেরকে অর্থাৎ যাদেরকে শাসিত করা হবে, শাসন করা হবে, সেই শাসকদের ভূমিকাও নিয়েও কিন্তু ডিটেল উল্লেখ রয়েছে এখানে। এবং এখানে পরিষ্কারভাবে কিন্তু দেয়া আছে কি, যে সমস্ত আইনের বিষয়গুলো রয়েছে। এই বইটি সম্পূর্ণ আইন, কোনো শুধুমাত্র দর্শনের বই নয়, কোনো রকমভাবে ভাবধারার বই নয়, একদম পিওর আইনের বই, এবং যে আইনের বই মেনটেন করেই কিন্তু দেশ চলছে। কারণ আমাদের দেশ 1947-এর পরবর্তীকালে যখন আমরা আজকের দেশকে পাচ্ছি, তখন সেই দেশ কিন্তু মূলত ভাগ হয়ে যাচ্ছে ধর্মের ভিত্তিতে। এটা কোনো রকমভাবে ভাবলেই ভুললে গেলে চলবে না। যে হিন্দুস্তানকে ভাগ করা হচ্ছে ব্রিটিশদের যুগে, ব্রিটিশরা ভাগ করে যাচ্ছে, যে ডিভাইড অ্যান্ড রুল, তাতে আমরা সেই ফাঁদে পা দেওয়া হচ্ছে, এবং পরবর্তীকালে সেটাই ইগোতে চলে যাচ্ছে, এবং তারপরে সময়ের দাবি চলে আসছে। সব মিলিয়ে যে হিন্দুস্তান তৈরি হচ্ছে, কিন্তু সেই হিন্দুস্তানকে কিন্তু আমরা ধর্মের নিরিখে পরিচয় দিচ্ছি না, রাদার বলছি অখণ্ড ভারত, আমরা বলছি ভারতবর্ষ, আমরা বলছি ইন্ডিয়া। কোনো রকমভাবেই কিন্তু হিন্দুস্তান বলতে হিন্দুদের জায়গা বারবার করে যে তকমা, বারবার করে কোথাও না কোথাও উস্কানি আজও চলে আসছে সমাজের অন্তরালে, রাজনৈতিক স্বার্থেও হতে পারে। যাই হোক না কেন, সেই যে অস্থির দেশ, সেই দেশে আমাদের খালি চোখে দেখলে মনে হবে যে বাঙালির সঙ্গে বিহারিদের ঝামেলা, খালি চোখে দেখা যাবে যে তামিলের সঙ্গে তেলুগুদের সমস্যা, কখনো দেখা যাবে কন্নড় মালায়ালামের সমস্যা, কখনো দেখা যাবে মারাঠিদের হিন্দিদের সঙ্গে সমস্যা, হোয়াট এভার, এরকম অনেক সমস্যা দেখা যাবে। জম্মু কাশ্মীরের সমস্যা, যেটা কয়েকদিন আগেও পর্যন্ত ছিল। এই যে ভাষার যে দ্বন্দ্ব, আঞ্চলিকতার যে দ্বন্দ্ব, এটাকেই বরং আমরা উল্টে অন্য রূপ দিয়ে বলে দিয়েছি যে ভাই এই দেশটা আসলে সব এক দেশ। ভিন্ন ভিন্ন রাজ্য হতে পারে, ভিন্ন ভিন্ন জাতির সত্তা হতে পারে, কিন্তু আসলে একটাই জাতি, সেটা হচ্ছে আমরা কারা? আমরা ইন্ডিয়ান। আমাদের আর কোনো পরিচয় নেই। তো এই দেশের নাগরিকদেরকে যদি আজকে এত বৈচিত্র্য থেকে থাকে, এবং সেখানে যারা আঞ্চলিক শক্তি কোথাও না কোথাও উস্কানি দেবে তাদের নিজের স্বার্থের জন্য, সেই শক্তিগুলোকে যদি অবদমিত করতে হয়, তাহলে একটা কমন ল বুক দরকার, সাধারণ আইনের বই দরকার। না হলে তো আবার ভাঙাভাঙি হবে, আবার ভাঙাভাঙি হয়ে গেলে বাইরের শক্তি আবার চলে আসবে, আবার দেশকে বাইরের শক্তিগুলোকে একদম পিষে মেরে দিয়ে তারা মুনাফা নিয়ে চলে যাবে, যেমন ব্রিটিশরা করেছিল। সেটা হতে দেওয়া যাবে না। সেই নিরিখেই আমাদের এই যে ডাইনামিক দেশ, এই দেশকে এক রাখার জন্য একটা কমন আইনের বইয়ের দরকার। এই আইনের বইটাই ভারতের সংবিধান, যেন সেটা সম্পূর্ণরূপে আইনের গল্প লেখা আছে, আইনের বৈশিষ্ট্য লেখা আছে, আইনের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। তো এই যে আইনের গল্প, আইনের বর্ণনা, প্রথমেই আমরা আগে যেমন দেখে নিয়েছিলাম সংবিধান তৈরির ইতিহাসে, যেটা একটু আগেও বললাম, যে আমরা দেখে নিয়েছিলাম যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ওখান থেকে বেশ কিছু জিনিস নেওয়া হয়েছে ভারতের সংবিধানে। তেমনভাবেই ইউএস, আয়ারল্যান্ড কিংবা ইউকে থেকে বেশ কিছু জিনিস নেওয়া হয়েছে। এই জিনিসগুলো কি আমি আর এই মুহূর্তে ক্লাসে বলতে বলতে সময় নষ্ট করছি না, কারণ এইগুলো মুখস্থ করার বিষয়। আমি জাস্ট বলে দিচ্ছি, যেমন উদাহরণ দিয়ে বলছি, ফান্ডামেন্টাল রাইট, মৌলিক কর্তব্য, অধিকার ভারতবর্ষের নাগরিকের জন্য। এটা এই কনসেপ্টটা কোন দেশ থেকে ভারতবর্ষের সংবিধানের জন্য নেওয়া হয়েছে? আমেরিকা থেকে নেওয়া হয়েছে। তো কোন দেশ থেকে কি নেওয়া হয়েছে এগুলো তো মুখস্থ করার বিষয়, সেই জায়গাগুলোকে একটু দেখে নিতে হবে। তো শুধুমাত্র এই দেশগুলো থেকে নিয়েছে তা নয়, কানাডা থেকে নেওয়া হয়েছে কিছু, অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, রাশিয়া থেকে কিছু নেওয়া হয়েছে, জাপান থেকে নেওয়া হয়েছে, ফ্রান্স থেকে নেওয়া হয়েছে, এরকম বিভিন্ন দেশ থেকে, সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে, বিভিন্ন দেশ থেকে কিন্তু নেওয়া হয়েছে। এবং এই বিষয়গুলো কিন্তু আমি নোট আকারে দিয়ে দিয়েছি।
যেমন তাকিয়ে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এই আইন থেকে ভারতবর্ষের যে বর্তমান সংবিধান কোন কোন বিষয়কে নেওয়া হচ্ছে বা ফলো করা হচ্ছে। প্রথম, ফেডারাল সিস্টেম নেওয়া হচ্ছে, যেখানে ফেডারাল সিস্টেম মানে ভারতবর্ষে যে বিভিন্ন অঙ্গরাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোকে নিয়ে চলতে হবে, তার সিস্টেম দেখা আছে। এবং কেন্দ্র সরকারও থাকবে, রাজ্য সরকারও থাকবে, এবং কেন্দ্র রাজ্য দুখানা সরকারের যে ক্ষমতা তার যে ডিভিশন সেটাও কিন্তু এই সিস্টেম নেওয়া হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 থেকে। এছাড়াও প্রত্যেকটা রাজ্যের জন্য রাজ্যপাল আছে এবং তার জন্য তার যে নির্দিষ্ট অফিস, তার কার্যাবলী সমস্ত কিছু দেওয়া আছে, সেটাও কিন্তু নেওয়া হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 থেকে। একই রকমভাবে এমার্জেন্সি প্রভিশন, একই রকমভাবে প্রেসিডেন্টস রুল, বিশেষ করে এমার্জেন্সি প্রভিশনের সময় সেন্ট্রাল ইন্টারভেনশন হতে পারে, যখন বিশেষ করে যখন জরুরি অবস্থা বা এমার্জেন্সি থাকবে। এছাড়া ফেডারাল জুডিশিয়ারি প্রভিশনস, কিংবা ওই একই রকমভাবে ফেডারাল জুডিশিয়ারি প্রভিশন মানে কি, জুডিশিয়ারি মানে হচ্ছে বিচার ব্যবস্থা, ফেডারাল সিস্টেম মানে হচ্ছে দেখো প্রতিটা অঙ্গরাজ্যে একটা করে উচ্চ আদালত রয়েছে, ঠিক আছে। এছাড়া পাবলিক সার্ভিস কমিশন ফর রিক্রুটমেন্ট, তার জন্য যে আমরা পড়াশোনা করছি চাকরি বাকরি পাওয়ার জন্য, সেই সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অ্যান্ড গভর্নেন্স মেকানিজম, এই সমস্ত থট প্রসেসগুলো কিন্তু কনসেপ্টগুলো নেওয়া হচ্ছে কোন আইন থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। এই যে এই অ্যাক্টটার থেকে কি কি জিনিস নেওয়া হলো, এটা যেমন তোমাকে পরীক্ষায় অপশনে গেলে গোলমাল করে দেবে, বা মনে রাখতে হবে বিষয়গুলো যে কি কি জিনিস আমাদের নেওয়া হয়েছে। একই রকমভাবে ভারতবর্ষের এই যে বৈশিষ্ট্যগুলো সংবিধানের বিভিন্ন দেশ থেকে যেগুলো নেওয়া হয়েছে, বড় করা হয়েছে, সেটা ইউনাইটেড কিংডম বা ব্রিটিশ কনস্টিটিউশন মূলত, সেখান থেকে কি জিনিস নেওয়া হয়েছে দেখো চার্ট ধরে ধরে আমি এখানে নোট করে দিয়েছি বাবা, তাই জন্য আলাদা করে বলছি না। যেমন তোমাকে দুম করে বলতে পারে যে নমিনেশন অফ মেম্বার্স টু দ্য রাজ্যসভা, রাজ্যসভার মেম্বারদেরকে নমিনেট করার যে প্রক্রিয়া, এটা কোন দেশের কনসেপ্ট থেকে নেওয়া হয়েছে, তখন তুমি কি বলবে আয়ারল্যান্ড বা আইরিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, নমিনেশন। আবার ধরো তোমাকে বলতে পারে জার্মানি, বা একে বলা হয় ওয়েইমার কনস্টিটিউশন, এখান থেকে কি নেওয়া হচ্ছে সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, নাগরিকের বেশি বেঁচে থাকার অধিকার, কিন্তু সেই অধিকারটা কখনো কখনো কি করা হবে, সাসপেনশন হয়ে যেতে পারে, কখন, ডিউরিং এমার্জেন্সি। এই যে বেসিক বেসিক জায়গাগুলো, বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো, আইডিয়ালস অফ লিবার্টি, ইকুয়ালিটি, প্যাটার্নিটি, অর্থাৎ যেটা আমাদের প্রিয়াম্বেলের মধ্যেও রয়েছে যে আমাদের ভ্রাতৃত্ববোধ রাখতে হবে, আমাদের উদারতা রাখতে হবে, আমাদের যে ইকুয়ালিটি রাখতে হবে, আমরা এক দেশের নাগরিক, আমরা সবাইকে সমানভাবে চলতে হবে। উদারতা বলতে লিবার্টি বলি আমরা, কখনো ফ্রিডম বলি না। স্বাধীনতার মধ্যে আর স্বেচ্ছাচারিতার মধ্যে একটা পার্থক্য রয়েছে। স্বাধীনতা কিন্তু কোনো রকমভাবেই দারুণ বলবো মুক্ত নয়। স্বাধীনতা মানেই এখানে কিছু নিয়ম মানতে হয়। ধরো আমার প্রচণ্ড গরম লাগছে, এখন পড়াতে ভাল লাগছে না, আমি চুপচাপ মনে হচ্ছে যে ভাই আমি আমার ঘরে লাইট ফাইট অফ করে দিয়ে সুন্দর ফ্যান চালিয়ে আরাম করব। আমি এই যে আরামের পরিবেশ তৈরি করব আমার ইচ্ছা মতো স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য, সেটা কিন্তু আমার ঘরেই করতে পারবো এই চারটে দেয়ালের মধ্যে। আমি যদি রাস্তায় বেরিয়ে যাই, ট্রেনে বাসে চলি, তখন গরম লাগছে আর দুম করে লোকজনকে বললাম আপনি এখানে বসবেন না, চলে যান, আরে ভাই ও তো টিকিট কেটেই উঠেছে। সুতরাং একে অপরকে কোথাও না কোথাও কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করার দরকার পড়ে। আমার ইচ্ছা করলো, ছোটবেলায় স্কুলে দেখতে এরকম হতো, হয়তো তোমার সাথে হয়েছে অথবা তুমি হয়তো করেছো, যে হঠাৎ করে পাশের ছেলেটাকে বা মেয়েটাকে চাটি মেরে দিলে, একটুখানি গায়ে কালির দাগ লাগাই দিলে, হয় তোমার সাথে হয়েছে অথবা তুমি নিজে করেছো, তুমি স্বাধীন। তো আজকে আসলে তুমি কি করছো, তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করছো। যেহেতু স্বাধীন মানুষ, তারও তো বেঁচে থাকার বা ভালো থাকার একটা অধিকার ছিল। স্বাধীনতা কিন্তু লিমিটেড, আনলিমিটেড নয়, এই জন্য লিবার্টি ওয়ার্ড দেওয়া থাকে, ঠিক আছে। এই এই কনসেপ্টগুলো কোন দেশ থেকে নেওয়া হচ্ছে, সাউথ আফ্রিকা থেকে কি নেওয়া হচ্ছে, প্রসিডিওর ফর অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশন, ভারতের যে সংবিধান সংশোধন করা হবে, এই যে সময়কাল পাল্টানোর সঙ্গে সংবিধান সংশোধন করার দরকার পড়ে, এই কনসেপ্টটা নেওয়া হচ্ছে সাউথ আফ্রিকা থেকে। এই ধরনের বিভিন্ন দেশ থেকে যে বৈশিষ্ট্যগুলো নেওয়া হচ্ছে সেগুলো আমি বাবা নোট করে রেখে দিয়েছি, বিভিন্ন বইতেও থাকে, বা আরও যেগুলো অনেক সময় মিস করে দেয় হয়তো, সেই জায়গাগুলো কিন্তু এক জায়গায় জট ডাউন করে রেখে দিয়েছি, বাবা এগুলো একটু ভালো করে দেখে যাস, ঠিক আছে। চলো এবার মূল কতগুলো বৈশিষ্ট্যে আমরা আসি। ধরো মূল বৈশিষ্ট্য ভারতবর্ষের সংবিধানের কি,
সংবিধান যেহেতু অ্যামেন্ডমেন্ট করা যায়, সংবিধানকে অ্যামেন্ডেবল, সংবিধান ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে কি? খোলাপড়া করা যাবে। অর্থাৎ সংবিধানকে খোলাপড়া করা যাবে মানে কি এটাকে বইকে ছিঁড়ে ফেলে দেবে? না, একে সংশোধন করা যাবে। কোনো একটা লাইনকে কেটে বাদ দিতে হবে, কোনো নতুন লাইনকে জোড়া দিতে হবে, অর্থাৎ এটা অ্যামেন্ডেবল, সংবিধান সংশোধনযোগ্য, সংশোধনযোগ্য। তাই জন্যই স্যার এটা ফ্লেক্সিবল। রিজিড তার মানে সংবিধান সংশোধনযোগ্য নয়, আর এটা যোগ্য। পৃথিবীর বিভিন্ন দেশে দুই ধরনের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় তাদের সংবিধানে, যে কোনো সংবিধানকে চেঞ্জ করা যায় না, আর কোনো সংবিধানকে চেঞ্জ করা যায়, চেঞ্জেবল। আমাদের দেশে এর মিশ্রণ রয়েছে। আমাদের দেশের সংবিধান নাইদার রিজিড নাইদার ফ্লেক্সিবল, বোথ ফ্লেক্সিবল অ্যান্ড রিজিড। আমরা নাইদার বললাম কেন? এইখানেও একটা অপশন থাকে কোশ্চেনে, অনেকেই ভুল করে আসে। আমরা এক্ষেত্রে নাবাচক কথা দিয়ে বলবো, কারণ বেশ কিছু জায়গা আছে সংবিধানের যেগুলো মেজর প্রভিশনস, যেগুলো সেইগুলো যদি চেঞ্জ করতে হয় তাহলে সেইগুলোর জন্য স্পেশাল মেজরিটির দরকার পড়ে আইন কক্ষে। হোয়াট ইজ স্পেশাল মেজরিটি? আমরা যখন পার্লামেন্টারি সিস্টেম পড়বো তখন সেইখানকার প্যাঁচগুলো বুঝবো। আমি প্রথম থেকেই বলছি, যেহেতু আমি একদম সুন্দর প্লেলিস্ট তোমাদের জন্য তৈরি করে দিচ্ছি, তাই আমাকে একটু সময় দাও এবং তোমরাও প্রতিটা ক্লাস পর্ব করো, তাই তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমি আবার বলছি, পেইড ভার্সন এবং ফ্রি ভার্সনের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকবে না। পার্থক্য কি থাকবে ভাই? পার্থক্য থাকবে এটাই যে পেইড ভার্সনে বোথ ওয়ে ট্রাফিক থাকে, অর্থাৎ তোমার যেটা বুঝতে পারছো না সেটা ডাইরেক্ট আমার সাথে কথা বলে নিতে পারছো। তো সেই জন্য, এবং সময়সীমা, পরীক্ষার তারিখ, এই অনুযায়ী একটা প্রেশার থাকে, একটা প্রেশার মানে একটা কি বলবো, একটা বুস্ট আপের জায়গা থাকে। ফ্রি ক্লাসে ইউটিউব সেশনে তোমাদেরকে যেহেতু দেখতে পাচ্ছি না, তোমার কথা শুনতে পাচ্ছি না, চেষ্টা করো তাও কমেন্টে বলে দেওয়ার, চেষ্টা করে সেগুলো রিকভারি করতে। তবুও তো একটু কোথাও না কোথাও সমস্যা থাকে। তো আমি এখানে কিন্তু চেষ্টা করছি পরপর করে যাওয়ার, যাতে তোমাদের কমেন্ট দেখে বুঝতে পারি কোথায় কোথায় আটকে যাচ্ছে। তোমরা সেইগুলোকে পরপর করে করো, আমি চেষ্টা করছি আমার মতো করে তোমাদেরকে করার। এনিওয়ে, যাই হোক, যেটা বলছিলাম, তো এই যে স্পেশাল মেজরিটি এবং যে রাজ্য সম্পর্কিত হবে বা যদি পুরো দেশের জন্যই হয়, তা সেই রাজ্যের বেশ কিছু রেটিফিকেশনের দরকার পড়ে। এগুলো স্পেশাল প্রভিশনগুলোর জন্য, বেসিক ডক্ট্রিনগুলোর জন্য দরকার হয়, যেটা রিজিডিটি থাকে। আর ফ্লেক্সিবল কোনগুলো? যেগুলো সহজেই চেঞ্জ করা যায়। ভারতবর্ষের সংবিধানে যেসব প্রভিশনসগুলো সহজে চেঞ্জ করার যোগ্য, যে না সময়কাল পাল্টাচ্ছে, এটা পাল্টানোর জন্য খুব বেশি সমস্যা নেই, এগুলো সিম্পল মেজরিটি দিয়ে করা যেতে পারে। ঠিক আছে? তো কিছু প্রভিশনস, কিছু কিছু ধারা পাল্টাতে গেলে কষ্ট করতে হয়, অনেক সমস্যা পেরোতে হয়। আর কিছু ধারা আছে যেগুলো চেঞ্জ করতে গেলে সহজে চেঞ্জ করা যায়। তাই জন্য আমাদের দেশে নাইদার রিজিড নাইদার ফ্লেক্সিবল, এই ফ্রেজটাকে মনে রাখবে। আমাদের দেশের সংবিধান নাইদার রিজিড নর ফ্লেক্সিবল, আমরা নাবাচকভাবে বলবো। ঠিক আছে? বোথ অবশ্যই, কিন্তু পজিটিভলি নয়, কোনো 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 জিনিসকে সহজে করতে পারছি না, তাই জন্য। ঠিক আছে? এটাকে খেয়াল রাখবে, এই কনসেপ্টটাকে। নেক্সট বৈশিষ্ট্য, পার্লামেন্টারি গভর্নমেন্ট। আমাদের সরকার আমরা চুজ করি, কারণ যখন তোমরা প্রিএম্বল পড়বে তখন দেখবে একটা ওয়ার্ড আছে শুরুতেই, উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া। এই উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, দ্যাট মিনস আমরা অথরিটি, আমরা সোর্স, আমাদের সংবিধান বা আমাদের দেশ পরিচালনা করার জন্য আমরাই সোর্স। হ্যাঁ, আমাদের মাথার মধ্যে কোনো একটা লোক থাকে যে আমাদের পরিচালনা করেন ঠিকই, কিন্তু তাকে আনছে কে? আমরা। এই আনার জন্য তাকেই দেখো, তোমরা যে পড়াশোনা করছো, তোমরা কি নেবে? তোমরা আসলে সিলেকশন নেবে, তোমাদের মেধাটাকে চর্চা করতে করতে সিলেকশন নেবে, চাকরি বাকরি পাবে, হয় কেউ ইউপিএসসি পাবে, কেউ ডাব্লিউবিসিএস পাবে, বিভিন্ন সার্ভিসে যাবে। তোমরা সিলেকশন নেবে, তোমরা সিলেক্টেড মেম্বার হবে দেশের পরিচালনা করার জন্য। আর তোমাদের ওপরে যে মিনিস্ট্রি থাকবে, সেই মিনিস্ট্রিকে, সেই মন্ত্রীকে, তিনি হচ্ছেন কি? তিনি হচ্ছেন ইলেক্টেড পারসন, তিনি ইলেকশনের মারফত আসছেন, তাই না?
অর্থাৎ তিনি সরকারে আসছেন, তিনি ইলেক্টেড মেম্বার, কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে নমিনেটেড মেম্বারও হয়ে থাকে, নমিনেশন পাই বিশেষ কিছু ক্ষেত্রে, হোয়াট এভার, সেগুলো পরের ব্যাপার। ডিরেক্ট অর ইনডিরেক্ট তারা মূলত ইলেক্টেড মেম্বারই তারা মিনিস্ট্রিতে যাচ্ছে। তো এই যে কনসেপ্টটা, এটা আসলে ওয়েস্ট মিনিস্টার মানে ইউকের কনসেপ্ট, ওয়েস্ট মিনিস্টার মডেল থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, যেখানে ভারতবর্ষের দেশের মূল যে নেতা অর্থাৎ প্রধানমন্ত্রী, তিনি সেই সরকারের মূল লিডার এবং দেশেরও লিডার। তিনি রিয়েল এবং নমিনাল হেড, কারণ আমাদের দেশের যে আইনকক্ষ, সেখানে যে পার্টি বা যে অনেকগুলো দলের যে সমাহার, মানে যাকে বলা হয় সংযুক্ত পার্টি, সেই যে সংযুক্ত পার্টি ভোটে জিতে যাবে, যে পক্ষ ভোটে জিতবে তারা সরকারে তৈরি করবে, আর যে পক্ষ ভোটে হারিয়ে যাবে তারা অপোজিশন পার্টি বা বিরোধী পক্ষ হয়ে থাকবে। তাহলে যারা সরকারে যাচ্ছে, যারা বেশি করে সরকারে আসছে, বেশি করে ভোট পাচ্ছে, পাবলিকের সমর্থন পাচ্ছে, সেখান থেকে যে মূল নেতা, মূল লিডার, তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন। রিয়েল, তিনি আসল রিয়েল এবং নমিনাল হেড, কারণ তিনি মেজরিটি রুলের দ্বারা আসছেন, তার হাউসের কনফিডেন্স আছে বলেন তিনি আসছেন। এছাড়া আমাদের দেশে এই সরকারের কালেকটিভ রেসপন্সিবিলিটি রয়েছে। এবার এই কালেকটিভ রেসপন্সিবিলিটি বুঝতে গেলে আমরা যাব সেগুলো আর্টিকেল 79, আমরা আর্টিকেল 1 শুরু করলাম বাবা, 79 যেতে তো সময় লাগবে, তার প্যাঁচগুলো বুঝতে সময় লাগবে, তবুও বলছি পরপর পরপর চল, ওদেরকে ঠেলে দিকে নিয়ে যাবো আমি। ঠিক, কালেকটিভ রেসপন্সিবিলিটি মানে কি? সব এক জায়গায় এসে দায়িত্ব পালন করে। একটা জিনিস তাকেই দেখবি, আমরা পাবলিকরা বুঝতে পারি কোনো খবর যদি হয়ে থাকে, নেগেটিভ খবর, যে এই নেতা ঠিক কাজ করেনি, তো আমরা আশা করি কি, যে দলের যিনি প্রধান বা দলের অন্য লোকজন তারা বলুন যে হ্যাঁ এই আমার এই লোকটা ঠিক কাজ করেনি। আমরা আশা করি তো যে দলটা যদি খুব ভালোই হতো, তাহলে তো দলের ওই অমুক ব্যক্তি ভুল কাজ করেছেন, ওকে তো সবাই মিলে বকাঝকা করতে পারত। দেখবে এটা বলা হয় যে দলের যখন কর্মী সভার মিটিং তখন বলা হবে, ধরো কেউ করাপশন করেছে, তো পাবলিকলি কেউ বলে না, পাবলিকলি কিন্তু দলের অন্যান্য মেম্বার বা অন্যান্য সহমন্ত্রীরা কি বলে, না না কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি, ওনাকে যদি চোর বলা হয়, উনি যদি অ্যারেস্ট করা হয়, তাহলে সমস্ত দায় আমাদের হয় নাকি? কোনো কিছু হয়নি। যখন ধরা পড়ে যায় তখন কিন্তু তাকে চিনতে পারে না, তখন দল থেকে বার করে দেয়। ঠিক আছে, কারণ কি? এই সিঙ্ক অ্যান্ড সুইম টুগেদার, কারণ এই যে হাউসের কনফিডেন্স যেন ভাঙা না যায়। হাউসের কনফিডেন্স মানে সবাই এক হয়তো বেশি করে তারা সরকারে আসার জন্য জায়গা তৈরি করেছিল, এবার তারা যদি এই লিডার বা তার তৎসংলগ্ন যারা মন্ত্রী চুজ হচ্ছেন তাদের মধ্যে যদি অন্তর্কলহ লেগে যায়, তাহলে হাউসের কনফিডেন্স ভেঙে যাবে, সঙ্গে সঙ্গে দেখা গেলো বিরোধী পক্ষ পেয়ে যাবে। একে চলতি কথা বলা হয় পুরা কেনা বেচা, মুশকিল হয়ে সরকার টিকে থাকা যাবে না, বারবার করে সরকার ভেঙে গেলে তখন দেশের রান করানো মুশকিল হয়ে যাবে। এই যে যদি অচলাবস্থা না হয়, তার জন্যই দেখবে চেষ্টা করা যতক্ষণ পারা যায় ততক্ষণ কালেকটিভ রেসপন্সিবিলিটি, একে অপরের সঙ্গে পুরো কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করে সরকার টিকে থাকার জন্য। এবার এইটা যেমন রাজনৈতিক কথা বলে দিলাম, তেমনি আরেকটা বাস্তবিক কথাও রয়েছে। আজ যদি কোনো জায়গায় রাস্তা তৈরি করতে হয়, তাহলে রাস্তাটা তো আকাশে হবে না, মাটিতে হবে। তাহলে মাটিতে নিশ্চয়ই ওখানে হয় চাষবাস হয়েছিল, চাষবাসের জন্য নয় কৃষি মন্ত্রক রয়েছে, তো ওই রাস্তার মন্ত্রক, কৃষি মন্ত্রক কিংবা অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো কানেকশনে রয়েছে, সেই কানেক্টিভ মন্ত্রকগুলো সবাই কোথাও না কোথাও মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। তো যাই ডেভেলপমেন্ট প্রজেক্ট হোক না কেন, একে অপরের সঙ্গে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করেই দেশটাকে এগিয়ে নিতে হবে। আরও একটা মানে বোঝায় অন্য অর্থে, ডিসলিউশন অফ লোকসভা। এই যে বললাম, যদি কালেকটিভ রেসপন্সিবিলিটি না থাকে তাহলে কি হবে, লোকসভা ভেঙে যাবে, ডিসলিউট হয়ে যাবে। ঠিক, এগুলো বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য মজার আছে। কি মজার বৈশিষ্ট্য? সেটা হচ্ছে আমাদের দেশ বলা হয় কোয়াসি ফেডারাল স্ট্রাকচার। কোয়াসি ফেডারাল স্ট্রাকচার মানে হচ্ছে আধা ফেডারাল, আধা যুক্তরাষ্ট্রীয়, আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামো।
এবার এইটাকে বোঝানোর জন্য আমি একটু পাঁতিভাবে বোঝানোর চেষ্টা করি, সাধারণত সহজে একটু বোঝানোর চেষ্টা করে দিই আমি। কি কনসেপ্টটা? ধরে নাও এ নামক কোনো ব্যক্তির 4 ছেলে ছিল। এ নামক কোনো ব্যক্তির 4 ছেলে, বি, সি, ডি আর ই। এবার ধরে নাও বি হচ্ছে বড় ছেলে, তারপরের ভাই সি, তারপরের ভাই ডি, আর সবচেয়ে ছোট ছেলের নাম হচ্ছে ই। ধরে নাও ডি প্রেম করে বিয়ে করেছে, পট করে বাবার বিরুদ্ধে গিয়ে প্রেম করার জন্য, যেটা দেখা যায় পাতি বাংলা সিনেমা অনেকদিন আগের, ভাবি না, বাবা বলেছে তুমি বাড়ি ছেড়ে চলে যাও, ঠিক, তোমাকে ত্যায্য পুত্র করলাম। এবার এই যে বাড়িতে তারা এক হয়ে থাকতো, ডি যদি আজকে আউট হয়ে যায়, তাহলে ও যদি ত্যায্য পুত্রও করে দেয়, জিন পাল্টাতে পারবে কি? জিন পাল্টাতে পারবে না। ও যেখানেই যাক পৃথিবীর যদি বাইরেও চলে যায়, মঙ্গল গ্রহেও যায়, যদি মারাও যায়, তাহলে ওই লোকের ছেলে ডি থেকে যাবে, আর ডি এর বাবা এই থেকে যাবে। তার মানে পরিচয় কোনো রকম ভাবে এদিক ওদিক হবে না, রক্তে মিশে সম্পর্ক তো। এবার উল্টো একটা গল্প ধরো, ধরো বি, সি, ডি আর ই 4 বন্ধু ছিল। তারা বলছে যে সামনে পুজো আসছে, চল ভাই আমরা 4 জন মিলে একটা প্যান্ডেল তৈরি করি, এলাকায় একটা পুজো আচ্ছা করা যাক। সবাই নাচতে নাচতে আসলো, সবাই এ নামক একটা বারোয়ারি ক্লাব তৈরি করলো, সবাই তোড়জোড় করছে, পুজো হবে, ফষ্টি নষ্টি হবে, মজা হবে। হট করে দেখা গেল ডি এর বউ এসে বলল, না তুমি যাবে না, তুমি আমায় শাড়ি দিতে পারো না, তুমি আবার পুজো করতে যাচ্ছ, ফষ্টি নষ্টি ভাবলাম, তুমি থাকবে না, কোনো ক্লাব কোনো কিছু হবে না, তুমি যাবে না। তাহলে এই যে ইউনিট তৈরি হয়েছিল এ নামক, সেখানে যদি ডি বেরিয়ে যায়, তাহলে এখন কিন্তু আর এ নামক ইউনিটের মেম্বার কিন্তু ডি আর নয়, ডি বাদ। তার মানে ডি ইচ্ছা করলে ঢুকতে পারতো, বেরোতে পারত। এটা আমি সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। অর্থাৎ একটা কনসেপ্ট থাকে, তুমি বেরোতে, কোনো যদি ছেলে বেরিয়েও চলে যায় বা ত্যায্যপুত্র করা হয়, তার পরিচয় তো ইন্টারলিঙ্ক থেকেই যাচ্ছে, তাই বেরিয়েও বেরোতে পারবে না কোনোদিন, সম্ভব নয়। এর পরিচয় এরই পার্ট, ডি আসলে এরই পার্ট। একে কোনো রকমভাবে বার করা যাবে না, মন থেকেও বাদ দেওয়া যাবে, রক্ত থেকেও বাদ দেওয়া যাবে, তবে তুমি ইমোশনাল গেম খেলে যাও না কেন। তার মানে পরিবার আফটার অল পরিবারই থাকে। ভারতবর্ষ কোনো কোনো জায়গায় গোর্খাল্যান্ড নিয়ে ঝামেলা চলছে, আলাদা দেশ চাই, আলাদা রাজ্য চাই। কোনো কোনো জায়গায় বিভিন্ন রকমভাবে বলে দেওয়া হচ্ছে, ভেঙে চুরে দেবো, এ করে দেবো, সে করে দেবো, ঠিক আছে। কোনো রকমভাবে এই দেশ থেকে বাদ যাওয়া যাবে না। আমাদের দেশে একটা ভালো গল্প আছে, আমাদের দেশে না ইনকামিং সম্ভব, আউটগোয়িং সম্ভব নয়, ঠিক আছে। অর্থাৎ কেউ কোনো রকমভাবে বেরোতে পারবে না। আমেরিকাতে এরকমভাবে কোনো অন্য একটা স্টেট ঢুকতে পারবে, বেরোতেও পারবে, যেমন মেক্সিকো বেরিয়ে গেছে, ঠিক আছে। কানাডাকে এখন আসার জন্য প্রেশারাইজ করা হচ্ছে ডিপ্লোম্যাটিক্যালি, কিন্তু ভারতবর্ষকে কোনো রকমভাবেই জব্দ এখন আর করতে পারবে না কোনো দেশ সচরাচরভাবে। এই জন্যই দেখবে ইন্ডিয়ান যে ফরেন পলিসি, এখন তো চারিদিকে এখন জিও পলিটিক্স, মানে পাড়ার চায়ের দোকান হয়েছে ভাই ইউটিউবটা, সবাই জিও পলিটিক্স। মানে বাপের কালে কোনো দিন কোনো রকম ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স পড়লো না, জিও পলিটিক্স নিয়ে চব্য করে, হ্যালো গাইজ হাউ আর ইউ, ঠিক আছে, সেই সব চব্য চলে আসছে। তাই সম্ভব নয়। কনস্টিটিউশন তো বোঝার চেষ্টা করো, কেন হচ্ছে কেন হচ্ছে না, এই চব্যগুলো রয়েছে, ঠিক আছে। তো আমাদের দেশের এই যেটা বললাম, যে আমরা যেখানেই থাকি না কেন, আমরা দেশের পাবলিক, দেশের লোক, দেশের ইউনিট, এটা হচ্ছে স্যার ইউনিটারি কনসেপ্ট। এই যে বললাম একই ইউনিটের মেম্বার, ইউনিটারি কনসেপ্ট। আর এই যে ইচ্ছা করলে বেরোতে পারছি, ঢুকতে পারছি, এই যে কনসেপ্ট, সেটা হচ্ছে ফেডারাল কনসেপ্ট। আমাদের দেশে এই দুটো সংমিশ্রণ রয়েছে, বোথ। আমরা কিছুটা নিউটারি, মানে কেন্দ্র যা হচ্ছে তাই, আফটার অল পাওয়ারফুল তারাই রয়েছে, বাবাই থাকে, ঠিক আছে। আবার রাজ্যেরও বৈশিষ্ট্য থাকবে না, ভূমিকা নেই তাও নয়। তাই মানে এটা নয় তুমি যা খুশি তাই করে নিতে পারো,
এটাকেই বলা হয় কোয়াসি ফেডারেল বা আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। তাহলে এবার পলিটির ভাষায় চলে আসি যে হোয়াট ইজ ফেডারেল। ফেডারালিজম কি জিনিস? যুক্তরাষ্ট্র কাঠামো বলতে কি বোঝায়? যেখানে ডুয়াল পলিটি থাকবে, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য দুই রকম ব্যাপার স্যাপার থাকবে। যে দেশের সংবিধান লিখিত হবে, যে দেশে দুই রকম সরকার থাকছে, কেন্দ্র রাজ্য, তাহলে ডিভিশন অফ পাওয়ার আছে। কিন্তু কেন্দ্র সরকার পাওয়ারফুল না রাজ্য সরকার পাওয়ারফুল, বা যেই পাওয়ারফুল হোক না কেন, প্রত্যেকে মানতে বাধ্য কোনটা? দেশের সংবিধান। বা দেশের সংবিধান কি? সুপ্রিম, অর্থাৎ সংবিধানের সুপ্রিমেসি রয়েছে। আমাদের দেশের যে কেন্দ্র পার্লামেন্ট যেটা চলছে, দুখানা হাউস রয়েছে, লোকসভা রাজ্যসভা, তাকেই বলা হয় স্যার বাইক্যামেরালিজম রয়েছে। ভারতবর্ষের সংবিধানে বেশ কিছু ধারা একটু কি দেখলাম কি পাল্টানো সহজে যায় না, তাই এটা কি রিজিড কনস্টিটিউশন। আবার আমাদের দেশের যে জুডিশিয়ারি সিস্টেম, এখানে কেউ দুমদারাক্কা প্রভোকেশন করতে পারে না। তুমি অফিসার হয়ে গিয়ে দুম করে কোনো প্রভাব করতে পারবে না, তুমি নেতা মন্ত্রীও প্রভোগ করতে পারবে না। জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন বিচার ব্যবস্থা, মানে তুমি বাঁচবে কিসের আশায়? এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে ফেডারালিজমের বৈশিষ্ট্য। উল্টো দিকে ইউনিটারি যদি সরকার হয়, তাহলে তার বৈশিষ্ট্যগুলো কি কি? যে কেন্দ্রের ক্ষমতা কোথাও না কোথাও কিন্তু একটু হলো বেশি থাকবে, স্ট্রং সেন্টার। কারণ দেশকে এক রাখতে তো হবে। ছেলে পাওয়ারফুল হোক, সমস্যা নেই, কিন্তু ছেলের বাবা মোর পাওয়ারফুল, ঠিক আছে? দেশের সংবিধান একটাই থাকবে। ফেডারেল ইউনিটারি ফেডারেলে কিন্তু আলাদা আলাদা হতেও পারে, কিন্তু এখানে কিন্তু কি হয়, ইউনিটারি সংবিধানে একটাই সংবিধান থাকে। নো ইকুয়ালিটি অফ স্টেট প্রেজেন্টেশন, এখানে তো বাইক্যামেরালিজম নেই। ন্যাচারালি কি হয়, এখানে কোনো রকমভাবে স্টেট রিপ্রেজেন্টেশন কিন্তু ইকুয়ালভাবে থাকবে না, ঠিক আছে? সিঙ্গেল সিটিজেনশিপ থাকতে হয় ফেডারেলের মধ্যে, এই ইউনিটারির মধ্যে। স্টেটস নট ইনডাস্ট্রাক্টেবল, মূল যে রাষ্ট্র সেগুলোকে কোনো রকমভাবে ভাঙা যাবে না, ঠিক আছে? ফ্লেক্সিবল কনস্টিটিউশন, এখানে ছিল রিজিড কনস্টিটিউশন, তাকে দেখো এখানে ফ্লেক্সিবল কনস্টিটিউশন। এমার্জেন্সি ধারা থাকতে হবে। ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, এখানে ছিল ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন বিচার ব্যবস্থা, এখানে হচ্ছে ওই কেন্দ্র এবং রাজ্য দুই ধরনের, মানে হাইকোর্ট, লোয়ার কোর্ট এবং ওপর দিকে যে সুপ্রিম কোর্ট সুন্দরভাবে একটা যেন শিরায় শেকলে আটকে রয়েছে। এটা হচ্ছে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি ব্যবস্থা। এবং অল ইন্ডিয়া সার্ভিস থাকবে, অর্থাৎ কেন্দ্র রাজ্যের দুজনের জন্য অল ইন্ডিয়া সার্ভিস রয়েছে। এই যে বৈশিষ্ট্যগুলো, এটা আবার ইউনিটারি বৈশিষ্ট্য। তাকেই দেখো ভারতবর্ষের সংবিধানে এই দুই ধরনের বৈশিষ্ট্যই দেখতে পাওয়া যায়। এই জন্যই ভারতবর্ষের সংবিধান ফেডারাল উইথ ইউনিটারি বায়াস, এই জন্য একে বলা হয় আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামো। এটা একটা বৈশিষ্ট্য ভারতের সংবিধানের, যেটা বোঝানোর চেষ্টা করলাম। এই যে একটু আগে দেখলাম জুডিশিয়াল সুপ্রিমেসি অ্যান্ড পার্লামেন্টারি সোভারেনিটি। পার্লামেন্টের বিষয়ে কোনো রকমভাবে জুডিশিয়াল বা জুডিশিয়ারি কোনো রকম নাক গলাবে না, ঠিক কথা। কারণ পার্লামেন্টে পাবলিকরা ভোটের মাধ্যমে নিয়ে আসছে মেম্বারদেরকে, তাই পাবলিক ভোটের মাধ্যমে ডিরেক্টলি ওরা ইনডিরেক্টলি যাদেরকে পাঠাচ্ছে, তারা পার্লামেন্ট বা সংসদে আসছে, আইনসভায় বসছে, তারা দেশে আইন কানুন তৈরি করছে। তো সার্বভৌমত্ব থাকবে, এই অনুযায়ী দেশ চলবে। কিন্তু জুডিশিয়ারিতে তারা মাতব্বরি করতে পারবে না, কারণ জুডিশিয়ারি যা বিচার করে দেবে সেই বিচারকে মান্যতা দিতেই হবে। এবং এইখানটাই কিন্তু ব্যালেন্স করা হয়েছে আমেরিকা এবং ইউকে, এই দুটো মডেলকে কিন্তু ব্যালেন্স করা। যদি কোনো রকম সময় পার্লামেন্ট কখনো কখনো ভুল সময়ে ভুল বিল নিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও সেই আইনটা ঠিক আইন না ভুল আইন, আর যখন তার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট রিভিউ করতে পারবে। পার্লামেন্ট তার জন্য অ্যামেন্ডমেন্ট আনতে পারে। অ্যামেন্ডমেন্ট, সেই আইন যদি ভুল হয়, সুপ্রিম কোর্ট বলতে পারে যে আইনে গলদ আছে, কিন্তু আইন পাল্টাতে পারবে না সুপ্রিম কোর্ট। অর্থাৎ পার্লামেন্ট তার একটা পাওয়ার আছে, আবার জুডিশিয়ারি তারও একটা পাওয়ার আছে। আইনের পর্যবেক্ষণ করতে পারবে সুপ্রিম কোর্ট, কিন্তু আইন পাল্টানোর ক্ষমতা তার নেই। আইন পাল্টানোর ক্ষমতা কার রয়েছে? পার্লামেন্টের রয়েছে। পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড, ঠিক আছে? কিন্তু পার্লামেন্ট কোনো রকমভাবে কিন্তু বেসিক ডক্ট্রিনকে, বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করতে পারে না। আমরা কেশবানন্দ ভারতী কেসে সেগুলো দেখে নিয়েছিলাম। এই যে মানে কি বলবো, জুডিশিয়াল সিস্টেম এবং পার্লামেন্টারি স্ট্রাকচারের, লেজিসলেচারের
ফারাক পাওয়ারের ডিভিশন, এটা উল্লেখ আছে। এটাই তোমরা পুরো পরবর্তীকালে ডিপিএসপির আন্ডারে আর্টিকেল 50 মধ্যে, এটাই তোমরা যদি পুরোনো ক্লাস দেখে থাকো তোমরা পেয়েছিলে প্রথম যে রিসেটেলমেন্ট অ্যাক্ট 1871 সালে, রিসেটেলমেন্ট অ্যাক্ট যখন ওই সেই প্রথম দেশে সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল কলকাতাতে, স্যার এলিজা এমপ্রে এসেছিল এবং বাংলার গভর্নর জেনারেল হয়ে গেছিলেন ওয়ারেন হেস্টিংস। সেই সময় দুজনের যে দ্বন্দ্ব, কে বেশি পাওয়ারফুল, কে মাতব্বরি করবে, সেই সময় রিসেটেলমেন্ট অ্যাক্ট এসেছিল 1977, সরি এটা 1871 হবে না, এটা 1771 হবে, ঠিক আছে, এই সময়তে। এবং সেখানে বলে দেওয়া হয়েছিল যে লেজিসলেচার এবং জুডিশিয়ারি সেপারেট থাকবে। এই দেখো এই বিষয়টা তাই, এবং এই বিষয়টা বর্তমানে আর্টিকেল 50 মধ্যে রয়েছে যে এক্সিকিউটিভ মানে তোমরা যারা সিলেকশন পে অফিসার হবে, জুডিশিয়ারি সিস্টেম এবং যারা দেশে আইন কানুন বানাচ্ছে, নেতা মন্ত্রী যারা পার্লামেন্টে বসছে, অর্থাৎ লেজিসলেচার, তিনটে সেপারেট বডি অফ দ্য ইন্ডিয়ান গভর্নেন্স। ঠিক, এটা একটা বৈশিষ্ট্য। রুল অফ ল, আইনের শাসন। এবার এই কথাগুলো যারা পলিটিক্যাল সায়েন্সের লোক নয় তারা একটু গোলমাল হয়, স্যার আমি না কিছুতেই বুঝতে পারি না, আমার মাথায় কিছুতে ঢোকে না এই জিনিসগুলো। একটু মন দিয়ে শোন বাবা। আইনের শাসন, তুই বল কোনো শাসন জোর জবরদস্তি করে করা যায়? কোনো না কোনো তো আইন দেখাতে হয়, এই কথাটাই বলা হচ্ছে। কিন্তু হোয়াট ইজ ল, এবং সেই লটাকে কিভাবে রুল করা হচ্ছে সেটা কি জিনিস, রুল অফ লটা কি জিনিস? বলছে ল বিফোর ইকুয়ালিটি, সাম্যাবস্থা, ইকুয়ালিটি বিফোর ল, আমি উল্টো বলেছিলাম, এদিক থেকে পড়ছিলাম, সরি, ইকুয়ালিটি বিফোর ল। ইকুয়ালিটি বিফোর ল মানে, ইকুয়ালিটি বিফোর ল মানে সারা সমস্ত দেশে যখন সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে, আমরা প্রত্যেকেই নাগরিক, তুমি বাঙালি হও, বিহারি হও, তামিল হও, তেলেগু হও, কাশ্মীরি হও, গুজরাটি হও, হোয়াট এভার, তুমি যেই লোক হও না, তুমি তো আসলে কে? তুমি ইন্ডিয়ান, তুমি ইন্ডিয়ান নাগরিক, তোমার একটাই পরিচয়। তাহলে সেই ইন্ডিয়ান, তুমি হিন্দু হও, মুসলিম হও, হোয়াট এভার হও, তোমার পরিচয় একটাই, তুমি ইন্ডিয়ান। তাহলে তুমি দেশের নাগরিক, তাই আমরা প্রত্যেকে সমান। তুমি গরিব হও, বড় লোক হও, যাই হও না কেন, তুমি যদি কোনো দুষ্কর্ম করো, তোমার জন্য যা শাস্তি, বড় লোকের জন্য তাই শাস্তি, গরিব লোকের জন্য তাই শাস্তি, ঠিক আছে? ইকুয়ালিটি বিফোর ল। তাহলে নো আরবিট্রারিনেস, সুপ্রিমেসি অফ ল, তার মানে ল, আইন সবসময় সবার জন্য সমান থাকবে। এই জন্যই যেখানে যেখানে প্র্যাকটিক্যালি কি দেখা যায়, কোথাও না কোথাও যাদের টাকা পয়সা আছে তারা বড় বড় উকিল হায়ার করে নেয়, সেই জন্য কি করে দেওয়া আছে, কতগুলো জায়গা রাখা আছে, লোক আদালত করে দেওয়া হয়েছে, ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হয়। ইআইএল করতে পারো, যে তোমার মনে হয়েছে যে না দেশে এই এই জিনিসগুলো খুব ক্ষতিকারক হয়ে যাচ্ছে, এগুলো আইন বিরুদ্ধ কাজ, জনস্বার্থ মামলা করতে পারো, এই জিনিসগুলো রাখা আছে যাতে ইকুয়ালিটি বিফোর ল বা রুল অফ লকে এস্টাবলিশ করা যায়, যেটা আবার একটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে যায়, আর্টিকেল 14 বিষয়। ঠিক, এটা একটা বৈশিষ্ট্য। আমি একটু আগেই বললাম আমাদের জুডিশিয়ারি সিস্টেম এটা আমাদের ইন্ডিপেন্ডেন্টও ফেডারেল স্ট্রাকচারের মধ্যে, আবার ইউনিটারি ভাইসের মধ্যে ইন্টিগ্রেটেডও বটে। অর্থাৎ আমাদের দেশে জুডিশিয়ারি সিস্টেম এই পিরামিড মডেলে রয়েছে। একদম লোকাল লেভেলে লোকাল কোর্ট বা সাব ডিভিশনাল কোর্ট বা সাব জুডিশিয়ারি কোর্টগুলো থাকে, ঠিক আছে? বিভিন্ন লোকালিটি করতে হতে 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 যখন রাজ্য লেভেলে যায়, স্টেট লেভেলে, তখন প্রতিটা রাজ্যে হাইকোর্ট থাকে, বা অনেকগুলো রাজ্য মিলিয়ে বা ইউনিয়ন টেরিটরি মিলিয়ে একটা হাইকোর্ট থাকে, আর অনেকগুলো হাইকোর্ট মিলিয়ে থাকে একটা সুপ্রিম কোর্ট, যেটা অ্যাপেক্স কোর্ট, সর্বোচ্চ কোর্ট। তার মানে এটা সিঙ্গেল সিস্টেম জন্য এটা ইন্টিগ্রেটেড। সবচেয়ে পাওয়ারফুল কে? সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্ট যা বলবে সেটা মানতে হবে কাকে? হাইকোর্টকে। মানে হাইকোর্ট যা বলবে তাকে মানতে হবে কাকে? লোয়ার কোর্টকে। তুমি এই জন্য কি করতে পারো, তোমার লোয়ার কেসে যদি কোনো কেস হয়, তখন তোমার যদি মনে হয় যে না এটা ঠিকঠাক জাস্টিস পেল না, তখন তুমি কোথায় অ্যাপিল করতে পারো? হাইকোর্টে অ্যাপিল করতে পারো। সর্বোচ্চ অ্যাপিল কোথায় করতে পারবে? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট ইজ দ্য হাইয়েস্ট অ্যাপিলেট কোর্ট। সুপ্রিম কোর্ট ইজ অলসো দ্য গার্জিয়ান অফ কনস্টিটিউশন। একটু আগেই বললাম তোমার অধিকার, তুমি এই দেশে থাকবে কেন? কিন্তু এই দেশ থেকে তোমার যদি খুব অবস্থা খারাপ হয়, কিন্তু এই দেশ থেকে পালিয়ে চলে যাবে। আজ যেমন বাংলাতে চাকরি বাকরির অবস্থা খারাপ, প্রচুর লোকজন পালিয়ে কেরালায় চলে যাচ্ছে, ব্যতিক্রম নেই তাও নয়।
কিন্তু সেই ব্যতিক্রমগুলোকে বেশি করে দেখানো হয়। অবস্থা সত্যিই খারাপ ইকোনমির দিক থেকে, শিক্ষার দিক থেকে, হোয়াট এভার। এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্স বলছি। এবার যদি পুরো দেশ জুড়েই এরম হয়, তোমার দম বন্ধ লাগবেই, তখন তোমার দেশপ্রেম পালিয়ে যাবে, তখন বলবে তোমার আপন জান বাঁচা, পালিয়ে চলে যাবে, চাচা আপন জান বাঁচা বলে বেরিয়ে চলে যাবে। তোমার দেশের লোককে তুমি ধরে রাখতে না পারো, তাহলে তুমি কি দেশ দিলে, কি সুশাসন দিলে, কি হিন্দুস্তান হলো, কি ইন্ডিপেন্ডেন্স হলো, স্বাধীন দেশ হলো কি করে? স্বাধীনতা মানে কি? আমি এবং আমার পরিবারকে ভালো রাখবো। তাহলে এমন সরকার তৈরি করতে হবে যে আমার এবং আমার পরিবারকে ভালো রাখতে পারবে। আমার পরিবার কারা? এখানে দেশের সমস্ত নাগরিকরা। নয়তো তারা পালিয়ে চলে যাবে, ঘর ছেড়ে দিয়ে চলে যাবে। সেইটাকে রক্ষা করবে কে? জাস্টিস যে দেবে। জাস্টিস কে দেবে? জুডিশিয়ারি সিস্টেম। জুডিশিয়ারি সিস্টেম যদি কোনো পাওয়ারফুল লোক প্রভোকেশন করে দেয়, প্রভাব বিস্তার করে, তাহলে জুডিশিয়ারি সিস্টেম জাস্টিস ঠিক করে আসবে না। তাই জুডিশিয়াল সিস্টেম কি হতে হবে? ইন্ডিপেন্ডেন্স হতে হবে। এবং আমাদের প্রত্যেকের যে অধিকার, আমাদের যে বেসিক রাইটস, তাকে আমরা তো বলি ফান্ডামেন্টাল রাইট, সে ফান্ডামেন্টাল রাইটের গার্জিয়ান তিনি রক্ষক এবং তিনি সংবিধানের রক্ষক, কথাটাই বলা হয়েছে এখানে। ফান্ডামেন্টাল রাইট, যেটাই আমি একটু আগে বলছিলাম, যে যে বেসিক রাইটগুলোর জন্য আমরা এদেশে থাকব। তুমি কোনো না কোনো ভাবে ভেবেছো যে এই রাষ্ট্র ব্যবস্থা তোমাকে জাস্টিস দিল না, তুমি যাবে কোথায়? তুমি কোর্টে চলে যাবে যে আমার অধিকার আছে, আমাকে সংবিধান বলে দিয়েছে যে আমার এরকম অধিকার আছে, এই অধিকারগুলোকে আমাকে দেওয়া হলো না, অধিকার আমার খর্ব করা হয়েছে, এই সমাজ ব্যবস্থা খর্ব করে দিয়েছে, আপনি বিচার করুন। সঙ্গে সঙ্গে জুডিশিয়ারি সিস্টেম বিচার করার পর স্টেটকে বলবে, অর্থাৎ সরকারকে বলবে এর ফার্মালার রাইট ফিরিয়ে দাও। তুমি জাস্টিস পেয়ে গেলে তুমি থেকে গেলে এখানে, ঠিক? বা তোমার সহ নাগরিক তোমাকে তোমার ফার্মালার রাইট কেড়ে নিয়েছে, তখনও তুমি জুডিশিয়ারিতে যাবে বিচার দিন। তখন সে স্টেটকে বলবে যে এই লোক অমুক লোক ওর উপর অত্যাচার করছে, ওকে দেখো, তোমাকে জাস্টিস দেবে। অর্থাৎ তোমার ফার্মালার রাইটে যদি হাত পড়ে যায়, ফার্মালার রাইট আর্টিকেল 14 থেকে 32 এর মধ্যে রয়েছে, মূলত আর্টিকেল 12 থেকে রয়েছে, 12 থেকে 35 এর মধ্যে, এবং সেইটা যদি কোনো রকমভাবে হাত পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বিশেষ করে শেষ পর্যন্ত জাস্টিসিয়েবল এবং এনফোর্স করতে পারে সেটা, ঠিক আছে? এনফোর্স কাকে করবে? রাষ্ট্রকে করবে, বা কোনো রাষ্ট্রের নাগরিককে করবে, সাবজেক্ট টু রেস্ট্রিকশন সাসপেনশন ইন এমার্জেন্সি। কিছু কিছু ক্ষেত্রে এই ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে যায়, এবং বিশেষ করে যখন জরুরিকালীন অবস্থা থাকে, তো সেই সময় কিন্তু ফান্ডামেন্টাল রাইট কিছু কিছু ক্ষেত্রে রেস্ট্রিক্টেড হয় বা লিমিটেড হয়ে যায় আরো বেশি করে। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, মানে ভালো বাংলায় বলতে গেলে এটা আবার পার্ট 4 এর মধ্যে পড়ছে, ঠিক আছে? ও পার্ট 4 তো লেখাই আছে, আর্টিকেল 51। এটা কি? যে দেশে তুমি থাকছো, তুমি এদেশের নাগরিক। তুমি দেশের কে? নাগরিক, তুমি সিটিজেন। তোমার কি আছে স্যার? তোমার আছে মৌলিক অধিকার, নাহলে তুমি দেশ ছেড়ে চলে যাবে। তোমার জাস্টিস দরকার, তোমাকে দেখভাল করার জন্য শেষ পর্যন্ত কে আছে জাস্টিস দেওয়ার জন্য? জুডিশিয়ারি সিস্টেম রয়েছে। দেশটার চালাচ্ছে কে? গভর্নেন্স কে করছে? স্টেট, মানে রাষ্ট্র ব্যবস্থা। এবার তোমাকে জাস্টিস দেওয়ার জন্য তো জুডিশিয়ারি থাকবেই, সব তো বুঝে গেলাম। তুমি এদেশে থাকছো, জাস্টিস পাচ্ছ, এছাড়া সরকারের কোনো কাজ নেই? সরকার তো কাজ করছে কিছু না কিছু। তুমি যখন চাকরি পাবে তখন ওনার মতো তো কাজ করবে। সেই কিসের ওপর ভিত্তি করে কাজ করবে? নাগরিকদেরকে তুমি কি দেখবে? তো নাগরিকদেরকে দেখভাল করার জন্য যে যে পলিসি মেনটেন করতে হয়, যে নির্দেশ দেয়া আছে সংবিধান বইতে, সংবিধানই বলে দিয়েছে যে তুমি এই এই জিনিসগুলোকে মেনে রাষ্ট্র পরিচালনা করো, তাকেই বলা হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। জন্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, ডেমোক্রেসির জন্য। তার মানে কি? তোমার খাদ্য, তোমার পুষ্টি, তোমার জীবনযাপন, তোমার পরিবেশ, তোমার অর্থনীতি, তোমার রাজনীতিকে ওয়েলফেয়ার করার জন্য এই জিনিস করে দেওয়া, ঠিক আছে? এবার তুমি শুধু থাকবেই, কিন্তু কোনো রকম ভাবে দেশের জন্য কিছু করবে না।
তুমি থাকছো এই দেশ থেকে তুমি শাসন পাচ্ছ, দেশ তোমার ওপর ডিপিএসপি মেনটেন করে তোমাকে উন্নয়ন করছে, তোমার ভাতা দিচ্ছে, তুমি চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। তুমি নাগরিক হয়ে বসে রয়েছো, তুমি সিটিজেন, তুমি মৌলিক অধিকারও পাচ্ছ। মৌলিক অধিকার যদি একটু দিক থেকে দিক হয়ে যায় তখন তুমি চলে যাচ্ছ জুডিশিয়ারির দিকে, কিন্তু তুমি যেখানে সেখানে ওয়াকথুক করে নোংরা করে দিয়ে চলে আসছো। তোমার কোনো কর্তব্য নেই, তো হতে পারে না। প্রত্যেক জিনিসের অন্য দিক থেকে যদি কোনো ফায়দা পাই, সুবিধা নিই, তাহলে সেখানে কিছু কর্তব্য থাকে, দায়ী থাকে। সেই দায়ীগুলোকেই বলা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য। এটা আগে ছিল না, 42তম অ্যামেন্ডমেন্ট দ্বারা এটা পরবর্তীকালে অ্যাড করা হয়েছিল শরণ সিং কমিটির দ্বারা। এগুলো পরে যখন চ্যাপ্টার ধরে ধরে আমরা আলোচনা করব তখন সেখানে বলবো শরণ সিং কমিটির যে রেকমেন্ডেশন এই অনুযায়ী এগুলোকে ইনক্লুড করা হয়েছিল। প্রথমে 10টা, পরবর্তীকালে আবার 2002 সালে ইনক্লুড করা হয়েছিল তোমার 11তমকে। এখন বর্তমানে 11খানা এরকম মৌলিক কর্তব্য রয়েছে, ঠিক আছে, ইন্দিরা গান্ধী গভর্নমেন্টের সময়। তো এগুলো আসলে কি, এটা হচ্ছে মোরাল অব্লিগেশনস। তবে কিছু কিছু ক্ষেত্রে পিয়ার অ্যাক্টস দ্বারা কিছু কিছু কর্তব্যকে করা হয়েছে কি আইনত আটকানো হয়েছে, ঠিক আছে। জগৎ মানে তোমার কর্তব্য বনের জানোয়ারকে বা বন্য প্রাণীকে রক্ষা করা, তুমি রক্ষা করলে না, ভালো কথা, তুমি ক্ষতিও করো না, অন্তত তুমি স্বীকার করে নিয়ে চলে আসলে, এটা তো আইন বিরুদ্ধ কাজ। তো বিয়ার অ্যাক্টের মধ্যে তোমাকে লেজিটিমেট করা হচ্ছে এই জিনিসগুলো। তো ওভারঅল নন জাস্টিসিয়েবল, বাট বাই বিয়ার অ্যাক্টস কোথাও কিন্তু অব্লিগেটেড। সেকুলার স্টেট, যে ধর্মের নিরিখে দেশটাকে ভাগ করে দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও আমরা কি বলছি, দেশের সবার দেশ, এই দেশটা সবাই থাকুক, ঠিক আছে। এই দেশের কোনো ধর্ম নেই, নাগরিকরা তারা তাদের ইচ্ছা মতো করে ধর্ম পালন করতে পারে, বাট এই দেশের বা এই দেশের সরকারের নিজস্ব কোনো ধর্ম নেই। ইকুয়াল রেসপেক্ট টু অল রিলিজিয়ান, তার জন্য ধর্ম নিরপেক্ষ। এটা কে বলছে? ফান্ডামেন্টাল রাইট বলছে, আন্ডার আর্টিকেল 25 থেকে 30। অর্থাৎ আমাদের দেশে সেকুলারিজমটা কিরকম, পজিটিভ, নট অ্যান্টি রিলিজিয়াস। আমরা অন্য ধর্মকে কখনো অসম্মান করব না, কোনোরকমভাবেই আমরা প্রত্যেকে সহাবস্থান বজায় রাখবো, কেউ কারোর ব্যাপারে নাক গোলাবো না। তবু আমরা এইসব জিনিস ভুলে গিয়ে আমরা রাজনৈতিক স্বার্থের জন্য বা অশান্তি করার জন্য বা পাওয়ার নেওয়ার জন্য ভুলভাল কাজ কখনো কখনো করে ফেলি। তাই প্রত্যেক নাগরিকের সরকারি চাকরি পাওয়া হোক বা না হোক, সংবিধান বেসিক যে জিনিসগুলো বোঝা দরকার, জানা দরকার, কারণ আমরা দেশেই বসবাস করছি। এই দেশের যে মূল ভাবধারা চলছে কি করে সেগুলো জানা দরকার। আর একজন অ্যাসপিরেন্টকে জানতেই হবে, কারণ এইগুলোর উপর তুমি কাজ করে তো তুমি দেশটা চালাবে। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, অর্থাৎ তোমার 18 বছর বয়স যদি হয়ে যায় তাহলে একজন ব্যক্তি তিনি একটা ভোট দিতে পারেন। অর্থাৎ এই যে ইলেকশন কমিশন যে আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তুমি যে ভোট দিতে পারো, তোমার যে ভোটাধিকার, তুমি যে স্বাধীন নাগরিক, তোমার পরিচয়, তুমি যে পাওয়ারফুল ব্যক্তি উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, তুমি সরকারকে তুমি তো ভোট দিয়ে আনছো, তোমার জন্য তো ভোটের জন্য সরকার আসছে। এই ভোট, তোমার ভোটটাই সবচেয়ে পাওয়ারফুল, যে তুমি দেশের সরকারকে তুমি তৈরি করে দিচ্ছ। এবার এই যে পাওয়ারটা শুধুমাত্র তোমার 18 বছর বয়স হয়ে গেলেই তুমি এটা করতে পারছো। অর্থাৎ তুমি পলিটিক্যাল ইকুয়ালিটিকে এনশিওর করছো। এটা তুমি করতে পারছো কিসের জন্য? কারণ আর্টিকেল 326 তোমার রয়েছে, আর্টিকেল 324 তোমার রয়েছে। তোমার এই ভোটটাকে কন্ট্রোল করানোর জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থাকবে, বাট তুমি ভোট দিতে পারবে আর্টিকেল 326 মারফত। এবার জেনে রেখে দাও, তোমার ভোট কোনো সময় যদি ঘাপলাবাজি হয়ে যায়, যাকে বলা হয় ছাপ্পা ভোট হয়ে যায়, তাহলে আর্টিকেল 326 সাবক্লস অনুযায়ী তুমি কি করতে পারো, তুমি থানায় ডায়েরি করতে পর্যন্ত পারো যে তোমার ভোট নষ্ট হয়েছে। এই প্রভিশনস দেওয়া রয়েছে আর্টিকেল 326 সাবক্লস 2(1), ঠিক আছে। আমরা সাবক্লসগুলো পরবর্তীকালে ইনডেপথ আলোচনা করব। সিঙ্গেল সিটিজেনশিপ, ওই যে আগেই বললাম, ভারতবর্ষের যে কোনো রাজ্যের তুমি নাগরিক হও না কেন, তুমি মোটা লম্বা খর্বকায়, কিংবা তুমি ফর্সা, তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি খ্রিস্টিয়ান, তুমি বড় লোক, তুমি গরিব লোক, তুমি যেখানে, তুমি উড়িয়া, বিহারি, বাঙালি, হোয়াট এভার তুমি যাই হও না কেন, তোমার পরিচয় একটাই, তুমি ইন্ডিয়ান, একটাই পরিচয়, সমস্ত ভারতবর্ষের নাগরিকের জন্য সমান। অর্থাৎ এর দ্বারা আমরা কি করছি, আমরা ইউনিটিকে প্রমোট করছি। আমরা এর দ্বারা আঞ্চলিকতা, রিজিয়ানকে, আঞ্চলিকতা থেকে কি করছি, অ্যাভয়েড করছি। আমরা এক দেশ, এক ভাবধারাকে বজায় রাখছি, বৈচিত্র্যের মধ্যে
ঐক্য আনার চেষ্টা করছি। এছাড়াও সংবিধানে বেশ অনুযায়ী বেশ কিছু ইন্ডিপেন্ডেন্ট বডিজ রয়েছে, যেমন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তোমার ভোট যাতে ঠিকঠাক করে পড়ে, ঠিকঠাকভাবে যেন সরকার তৈরি হয়, তার জন্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থাকবে আর্টিকেল 324 অনুযায়ী। তুমি যাতে পরীক্ষা দিতে পারো, তোমার যাতে সিলেকশন ঠিকঠাক করে হয়, তার জন্য তোমার ইউপিএসসি, স্টেট পিএসসি বা আদার পিএসসি গুলো কিংবা তোমার জয়েন্ট পিএসসি এগুলো তোমার তৈরি হতে পারে পার্ট 15 দ্বারা, আর্টিকেল 315 থেকে 323 মধ্যে। এছাড়া ক্যাগ রয়েছে পার্ট 5 মধ্যে। সরকার কোথায় কি খরচাপাতি করছে দেশ পরিচালনা করার জন্য, সেই হিসাব নিকাশগুলোকে ঠিকঠাক পরিচালনা করার জন্য সরকার ক্যাগ রয়েছে। ঠিক আছে, ঠিক আছে। আর্টিকেল ওই 148, ওকে, পার্ট 5 মধ্যে পড়ছে। এগুলো ইন্ডিপেন্ডেন্ট বডিজ, এগুলোর ব্যাপারে নাক গলাবে না। এমার্জেন্সি প্রভিশন, যদি দেশে দুমদারাক্কা সমস্যা তৈরি হয়ে যায়, ধরো সমস্যা কী রকমভাবে হতে পারে, এই দেশে অর্থনীতির অবস্থা খুব খারাপ হয়ে গেল, ফিনান্সিয়াল ক্রাঞ্চেস চলে আসলো, তখন ফিনান্সিয়াল ম্যাচে চালু করে যাবে আর্টিকেল 360 অনুযায়ী। দেখা গেল অন্য কোনো দেশের সঙ্গে দুমদারাক্কা যুদ্ধ শুরু হয়ে গেল, জাতীয় সমস্যা, ন্যাশনাল এমার্জেন্সি চলে আসলো 52 দ্বারা। কোনো রাজ্যে সেই সরকারের বিরুদ্ধে এতটাই ক্ষোভ মানুষজন, সরকার ভেঙে যাচ্ছে, কোনো রকমে চলছে না, তখন স্টেট এমার্জেন্সি চালু হয়ে যাবে 256। অর্থাৎ এই যে কেন্দ্র সরকার ওভারঅল দেশটাকে এক জায়গায় রাখছে ন্যাশনাল ইম্পর্টেন্সের জন্য, মানে ইউটারি বায়াস রয়েছে ফেডারেলের ওপর, ওই যে কোয়াসি ফেডারেল স্ট্রাকচারটা বোঝাচ্ছিল সেইটাই। এবং শেষমেশ আমাদের যে সরকার, সেই সরকার আবার 3 টায়ার গভর্নমেন্ট, 3টে লেয়ার আছে। একদম লোকাল লেভেলে তোমার পাড়ার সমস্যাগুলোকে মোকাবিলা করার জন্য, তোমার গ্রামের সমস্যাগুলো মোকাবিলা করার জন্য গ্রামাঞ্চলে অনেকগুলো গ্রাম মিলে তৈরি হয়েছে কি পঞ্চায়েত। শহরাঞ্চল মফস্বল কি তৈরি হয়েছে মিউনিসিপ্যালিটি। তারপরে তৈরি হয়েছে তোমার কি স্টেট গভর্নমেন্ট। সমস্ত রাজ্যগুলোকে মিলে তৈরি হয় কি দেশ, ইন্ডিয়া তৈরি হয়েছে, স্টেট বা কান্ট্রি তৈরি হয়েছে। তার মানে এটা তো ওভারঅল আছে। আবার এই যে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি, এটারও পার্টিশন রয়েছে। ধরে নাও পঞ্চায়েত যদি বলা হয়, পঞ্চায়েতে তোমার 3 টায়ার গভর্নমেন্ট, একদম ভিলেজ লেভেলের জন্য অনেকগুলো গ্রাম মিলিয়ে একটা পঞ্চায়েত তৈরি হচ্ছে, অনেকগুলো পঞ্চায়েত মিলে তোমার তৈরি হচ্ছে পঞ্চায়েত সমিতি, অনেকগুলো পঞ্চায়েত সমিতি মিলিয়ে তোমার তৈরি হচ্ছে জেলা পরিষদ। ঠিক আছে, মানে 3টে লেয়ার আছে। এই যে কনসেপ্টটা পঞ্চায়েত, মানে একে বলা হয় লোকাল সেলফ গভর্নমেন্ট, এটা আসছে কোন আইনের দ্বারা 1992 সালের অ্যামেন্ডমেন্ট করে এগুলো আসছে। পঞ্চায়েত আসছে 73তম অ্যামেন্ডমেন্টের দ্বারা, এবং 74তম অ্যামেন্ডমেন্টের দ্বারা মিউনিসিপ্যালিটি আসছে। এবং দেশে পঞ্চায়েত থাকতে হবে, লোকাল লেভেলে সেলফ গভর্নমেন্ট থাকতে হবে, এই কনসেপ্টটা গান্ধীজি দিয়েছিলেন, এবং সেটাও ডিপিএসপিতে উল্লেখ করা রয়েছে। কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 40 মধ্যে। খেয়াল রাখতে হবে তোমাদেরকে আস্তে আস্তে। এবার দেখতে পাচ্ছ কোথায় কত নম্বর আর্টিকেল, কত কোন জিনিস কানেক্টেড হয়ে রয়েছে। কোঅপারেটিভ সোসাইটিস, এটা আমাদের মৌলিক অধিকারের মধ্যেও পড়ে, ফান্ডামেন্টাল রাইটের মধ্যেও পড়ে। কারণ আমাদের কোঅপারেটিভ সোসাইটি তৈরি করতে পারি, রাইট টু ফর্ম কোঅপারেটিভ সোসাইটিস। আবার এই জিনিসটাই বলে দেওয়া হচ্ছে কোথায়, এর আলাদা করে ধারা করে দেওয়া হয়েছে 97তম অ্যামেন্ডমেন্টের দ্বারা 2011 সালে, পার্ট 9 এর মধ্যে, ডেমোক্রেটিক ফাংশনিং অফ কোঅপারেটিভস। এটাও একটা বৈশিষ্ট্য। এরকম ভাবে বেশ কিছু ভারতবর্ষের সংবিধানের বৈশিষ্ট্য রয়েছে। ভারতবর্ষের সংবিধানটাই একটা বিশেষ বৈশিষ্ট্যে পূর্ণ। বিভিন্ন তার আর্টিকেলগুলো দেখলেই বুঝতে হবে যে কিরকম ভাবে বৈশিষ্ট্যগুলো রয়েছে। তো ওভারঅল বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, সিনপসিস দিলাম। ওভারঅল কি দেখলাম আমরা একটু রিভিশন করে নিই। ভারতবর্ষের সংবিধানে প্রতিটা বিষয়কে ডিটেলিং করে দেওয়া আছে, ওয়ার্ল্ডের সমস্ত বিশেষ বৈশিষ্ট্যগুলোকে এক জায়গায় ডিটেল জড়ো করে দেওয়া আছে, এবং তার জন্য এটা লেন্দিয়েস্ট। ভারতবর্ষের সংবিধান নাইদার রিজিড নাইদার ফ্লেক্সিবল, ব্লেন্ডস অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। আমাদের দেশের সংবিধানের নাগরিকদের জন্য অধিকারও রয়েছে, নাগরিকদের কর্তব্য দেওয়া আছে। আমাদের দেশের সংবিধান ফেডারেল উইথ ইউনিটারি টিল্ট, দ্যাট মিনস কোয়াসি ফেডারেল। আমাদের দেশের সংবিধান অ্যামেন্ডেবল,
সংবিধান সংশোধন যোগ্য, আবার জুডিশিয়াল রিভিউ যোগ্য। অর্থাৎ আমরা এই কাজগুলো কেন করছি? কারণ আমাদের দেশকে গণতান্ত্রিক রাখার চেষ্টা করছি। আমরা নাগরিকরা দেশ পরিচালনা করব উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা অথরিটি। আমরা এমন দেশ তৈরি করব যেখানে দেশের নাগরিকরা শুধু ধর্ম পালন করতে পারে, তাদের ভিন্ন মতাদর্শ থাকতেই পারে ধার্মিক দিক থেকে, কিন্তু দেশের বা রাষ্ট্র ব্যবস্থার বা রাষ্ট্র যারা চালাচ্ছে তাদের কোনো ধর্ম থাকবে না। পজিটিভ সেকুলারিজম। আমাদের দেশে সবাই সমান থাকবো, দেশকে সবাই এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, পিছিয়ে পড়া লোকগুলোকে হাত ধরে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো। আমরা সাম্যবাদী সামাজিকতা বজায় রাখবো, সোশ্যালিস্টিক অ্যাপ্রোচ। আমরা কোনো দেশের থেকে কোনো মাতব্বরি সহ্য করব না, না ইন্টারনাল ক্ষেত্রে না এক্সটার্নাল ক্ষেত্রে। আমরা সার্বভৌম, আমরা আদতেই ফ্রিডম আমরা এনজয় করব, এবং আমাদের দেশের কল্যাণের জন্য আমরা এমন একজনকে রাখবো যিনি আমাদের দেখভাল করবেন, অর্থাৎ প্রজাতান্ত্রিক ব্যবস্থা থাকবে, আমাদের প্রেসিডেন্ট রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমাদের দেশের সংবিধানের মূল বৈশিষ্ট্য। আজকে এই অবধি তোমাদের রাখলাম, একখানা টপিক শেষ করলাম। প্রতিটা ক্লাস ঠিকঠাক করে দেখো, প্লেলিস্ট অনুযায়ী দেখো। পরের দিন পরের টপিক নিয়ে দেখা হচ্ছে। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক।